Dear students, today I am going to discuss about rational policy making model. জননীতি গ্রহণে যুক্তিসিদ্ধ মডেল। তোমরা জানো যে জননীতি বা পাবলিক পলিসির ক্ষেত্রে বেশ কয়েকটা মডেল রয়েছে। তো এই মডেলগুলির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল হলো যুক্তিসিদ্ধ মডেল বা রেশনাল ডিসিশন মেকিং। জননীতির এই যুক্তিসিদ্ধ মডেলটি নীতি প্রণয়নের ক্ষেত্রে যৌক্তিকভাবে বিকল্প নীতি নির্বাচন করে। দিস মডেল emphasize that policy making is a choice among policy alternatives on rational grounds. এই মডেলটি জননীতি গ্রহণের ক্ষেত্রে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করতে চায়। খুব সহজভাবে যদি বলি তো এভাবে বলা যেতে পারে যে একজন প্রশাসক বা নীতি নির্ধারক তার পারিপার্শ্বিক পরিবেশকে বিচার বিবেচনা করবেন, অর্থাৎ সমাজের প্রয়োজন বা মানুষের চাহিদাগুলিকে তিনি পর্যবেক্ষণ করবেন এবং এই সব চাহিদা পূরণ করার জন্য বা সমস্যা দূর করার জন্য একাধিক বিকল্প কার্যপদ্ধতি তিনি স্থির করবেন। তারপর তিনি প্রত্যেক এই কর্মপদ্ধতি ফলাফলগুলিকে বিচার করবেন এবং এই সমস্ত কার্যপদ্ধতির ফলাফলগুলির তুলনামূলক আলোচনা করে যেটি সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হবে সেই কার্যপদ্ধতিকে তিনি গ্রহণ করবেন, অর্থাৎ তিনি সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবেন এই কর্মপদ্ধতিকে যেটি সবচেয়ে যুক্তিসঙ্গত হবে। যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ মডেলটি প্রবক্তা হলেন হারবার্ট সাইমন, ইয়েজকেল ড্রর এবং থমাস আর ডাই। থমাস আর ডাই যৌক্তিক নীতিকে বলেছেন যে সমাজের সর্বাধিক অর্জন করতে পারবে। তার ভাষায় রেশনাল পলিসি ইজ ওয়ান দ্যাট অ্যাচিভস ম্যাক্সিমাম সোশ্যাল গেইন। তোমরা জানো যে সরকার সমাজের বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য পলিসি নির্ধারণ করে এবং এই পলিসিকে কার্যকর করার জন্য সরকারের ব্যাপক খরচ হয়। তো সরকার চেষ্টা করে যে কম খরচে সর্বাধিক সমাজের চাহিদা পূরণ করতে। এর জন্যই সরকারকে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যার ফলে যতটা সম্ভব কম খরচে সর্বাধিক সমাজের বা মানুষের চাহিদা বা সমাজের সমস্যাকে দূর করা যায়। ইয়েজকেল ড্রর যৌক্তিক নীতি নির্বাচনের ক্ষেত্রে নীতি প্রণয়নকারীদের কয়েকটি প্রয়োজনীয়তা উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে নীতি প্রণয়নকারীদের অগ্রাধিকারের ভিত্তিতে সমাজের যে বিভিন্ন মূল্য আছে সেগুলোকে জানতে হবে। এই মূল্যগুলির যে রিলেটিভ ওয়েট কতটা সেটাও তাদের বুঝতে হবে। দ্বিতীয়ত তিনি বলেছেন যে এর পরিপ্রেক্ষিতে যে পলিসি অল্টারনেটিভস কর্মপদ্ধতি বা কর্ম বিকল্পগুলিকে
পর্যবেক্ষণ করতে হবে, জানতে হবে। এবং এই পলিসি অল্টারনেটিভগুলোর প্রত্যেকটার ফলাফল কি, সেই সমাজের চাহিদা বা সমস্যার পরিপ্রেক্ষিতে এক একটি যে কর্মবিকল্প বা কর্মপন্থা পদ্ধতি তারা কি কি ফল দিতে পারে সেটা জানতে হবে। তারপর প্রত্যেক কর্মপন্থাগুলির যে সুবিধা অসুবিধা বা বেনিফিট তার রেশিও ক্যালকুলেট করতে হবে, তুলনামূলকভাবে আলোচনা করতে হবে যে প্রত্যেক কর্মবিকল্পগুলোর যে ফলাফল সেগুলোর তুলনামূলক বিচার বিবেচনা করতে হবে এবং সর্বশেষে সিলেক্ট করতে হবে সর্বোত্তম কর্মবিকল্পকে, কর্মপন্থাকে, যেটি সব থেকে ভালো ফল দেবে, অর্থাৎ মোস্ট ইফিসিয়েন্ট পলিসি অল্টারনেটিভ সিলেক্ট করতে হবে। জননীতি গ্রহণে যুক্তি সিদ্ধান্ত মডেলে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হারবার্ট আলেকজান্ডার সাইমন। তোমরা জানো তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার। এটা 1935 সালে প্রকাশিত হয়েছিল। তো এই গ্রন্থে তিনি এই যুক্তিসিদ্ধ মডেলটি বিশ্লেষণ করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রশাসনিক দক্ষতার বিকল্প ব্যাখ্যা করা যায়, অর্থাৎ এই যুক্তিসিদ্ধ মডেলের মধ্যে দিয়ে প্রশাসনিক দক্ষতার বিকল্প ব্যাখ্যা তিনি প্রদান করার চেষ্টা করেছেন। তার মতে এই যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বপ্রথমে কোনো এক অবস্থায় প্রশাসক তার পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেই পারিপার্শ্বিক পরিবেশকে বিচার করবেন এবং তার সামনে যে সকল বিকল্প কার্যপদ্ধতি আছে সেগুলির ফলাফল বিচার করবেন এবং যেটি সবচেয়ে তৃপ্তিদায়ক ও যুক্তিসঙ্গত মনে হবে সেটিকে প্রশাসক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবেন। ঠিক আছে, এখান থেকে যুক্তিসিদ্ধ মডেলের সিদ্ধান্ত গ্রহণের যে মডেল তার পর্যায়গুলিকে আমরা চিহ্নিত করতে পারি। প্রথম পর্যায়টি হচ্ছে কি অবস্থা বা পরিবেশের বিচার, কেমন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে হলো পরিবেশ এবং অবস্থার বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় পর্যায় হচ্ছে বিকল্প কর্মপন্থার বিচার, অর্থাৎ পরিবেশ বা অবস্থার কথা বিবেচনা করে নীতি প্রণেতা বা প্রশাসক বিভিন্ন কর্মপন্থা ভেবে দেখবেন এবং প্রত্যেকটি কর্মপন্থা থেকে উদ্ভূত ফলাফল লক্ষ্য করবেন। তৃতীয় পর্যায়টি হলো তুলনামূলক আলোচনা, অর্থাৎ এখানে প্রত্যেকটি কর্মপন্থার ফলাফলগুলির তুলনামূলক আলোচনা করতে হবে। প্রত্যেকটি কর্মপন্থার যে গুণাগুণ বা সুবিধা অসুবিধা আছে সেগুলো তুলনামূলক বিচার করতে হবে। এবং সর্বশেষ পর্যায়টি হলো যে সর্বাধিক তৃপ্তিদানকারী কর্মপন্থাটিকে গ্রহণ করতে হবে, অর্থাৎ এই সমস্ত কর্মপন্থাগুলি বিচার বিবেচনা করে যেটি সব থেকে ভালো ফল দেবে, সেই সর্বাধিক পরিতৃপ্তি প্রদানকারী কর্মপন্থাটিকে গ্রহণ করতে হবে। অর্থাৎ এটি হবে মানে প্রশাসকের বা নীতি প্রণয়নকারীর যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ। হারবার্ট সাইমন তার যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ মডেলে আসলে প্রশাসনকে প্রধানত পরিকল্পনার দৃষ্টিতে দেখেছেন। সিদ্ধান্ত গ্রহণের সময় প্রশাসক তার কাজের সুবিধা ও অসুবিধা বিবেচনা করবেন বলে তিনি মনে করেছেন এবং প্রশাসক চিন্তাশীল অর্থনৈতিক ব্যক্তির মতো সর্বাধিক সন্তুষ্টি বিধানে আগ্রহী হবেন বলে সাইমন মনে করেছেন। জননীতি গ্রহণে যুক্তিসিদ্ধ মডেলটি আসলে ব্যয় ও সুবিধার তুলনামূলক আলোচনার মাধ্যমে
ব্যয়ের সাপেক্ষে কার্যকারিতা পরিমাপ করে। কিন্তু এই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ মডেলের ক্ষেত্রে বা যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। সেগুলি হলো, যেমন ঘটনা ও মূল্যের মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে সমস্যা রয়েছে। আবার লক্ষ্য ও পন্থার মধ্যে যে পার্থক্য সেটা নিরূপণেও প্রশাসক ব্যর্থ হতে পারেন। সিদ্ধান্ত গ্রহণ যারা করছেন, যারা প্রশাসক, তাদের মধ্যে কিন্তু সহমত নাও হতে পারে। আবার প্রশাসনিক লক্ষ্য বা রাজনৈতিক লক্ষ্য একরকম হয় না, সেগুলোর মধ্যে বিভিন্নতা রয়েছে। তাছাড়া সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা থাকতে পারে। সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে সম্পদ ব্যবহারের মধ্যে সম্পদ যে ব্যবহার করবেন সে প্রশ্নে বিরোধ থাকতে পারে। আবার ফলাফল, কর্মপদ্ধতির যে ফলাফল সেগুলো অনির্দিষ্ট হতে পারে। তাছাড়া ব্যয়ের সাপেক্ষে যে উপযোগিতা, সেই উপযোগিতার যথার্থ পরিমাপে ব্যর্থতা আসতে পারে। আবার অস্থির সামাজিক রাজনৈতিক পরিবেশে বিকল্প ও প্রাপ্ত সম্পদের মধ্যে সামঞ্জস্য রক্ষা নিয়ে সংশয় দেখা দিতে পারে এবং এর ফলে বিকল্প নির্ধারণে সংকট সৃষ্টি হতে পারে। এই সমস্ত বাধা বা সীমাবদ্ধতাগুলি যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। কিন্তু এই তত্ত্ব যেহেতু জটিল পরিস্থিতিতে কার্যকরী নয় এবং এই তত্ত্ব ধরে নেয় যে সিদ্ধান্ত গ্রহীতা খুব বুদ্ধিমান এবং তার কাছে সমস্ত প্রয়োজনীয় তথ্য রয়েছে, তাই এই তত্ত্বের আর কি বাস্তব গ্রাহ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যাই হোক, এই সীমাবদ্ধতাগুলি বিবেচনা করে হারবার্ট সাইমন বাউন্ডেড রেশনালিটি বা সীমিত যৌক্তিকতা এবং স্যাটিসফিসিং বা তৃপ্তিদায়ক সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দিয়েছেন। সাইমন বাউন্ডেড রেশনালিটির কথা এই কারণে বলেছেন যে যুক্তিগ্রাহ্যতার বিষয়টি তথ্য প্রাপ্তির খরচ, অনিশ্চয়তা ও সম্ভাবনার দ্বারা সীমিত এবং তিনি স্যাটিসফিসিং এর কথা বলেছেন এই কারণে যে অর্থনীতির জটিলতার ফলে সর্বাধিক মুনাফার লক্ষ্যে সকল তথ্য সংগ্রহের যে চেষ্টা ব্যবসায়ীরা করে থাকেন তা কখনোই পরিপূর্ণতা লাভ করতে পারে না। তাই ব্যবসায়ীরা বিশুদ্ধ আদর্শ লক্ষ্য নির্ধারণের উপর জোর দেন এবং স্যাটিসফিসিং তথা প্রাপ্ত অবস্থার সাপেক্ষে তৃপ্তির সন্ধান করেন। হারবার্ট সাইমন মনে করেন প্রাপ্ত বিকল্পগুলির মধ্যে থেকে সর্বাধিক তৃপ্তিদায়ক সিদ্ধান্ত গ্রহণ তিনটি পর্যায় অতিক্রম করে। 1 নম্বর হলো প্রাপ্ত সকল বিকল্পের চিহ্নিতকরণ ও তালিকা প্রস্তুত। 2 নম্বরে প্রতিটি বিকল্প থেকে সম্ভাব্য পরিমাণ বিশ্লেষণ এবং সর্বশেষে প্রতিটি পরিণামের মধ্যে দক্ষতা ও যথার্থতা নিয়ে তুলনামূলক আলোচনা। হারবার্ট সাইমন তার গবেষণার মাধ্যমে একজন কর্মীর সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মেলবন্ধনের উপর জোর দিয়েছেন। তিনি হ্যারল্ড লাসওয়েলকে সমর্থন করে বলেছেন যে গোষ্ঠীর স্বার্থকে চরিতার্থ করতে পারে যে সকল বিকল্পগুলি তাদের মূল্যায়ন করতে গিয়ে ব্যক্তি গোষ্ঠীর সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলে। এজন্যই কখনো লিঙ্গ, কখনো সামাজিক মর্যাদা, কখনো
জাতিগত পরিচয় বা ভৌগোলিক সাদৃশ্য ব্যক্তিকে নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে চিহ্নিত করে এবং উক্ত গোষ্ঠীর স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিকল্পগুলির পরিণাম বিবেচনা করে নীতি গ্রহণ করতে সাহায্য করে। সাইমন 1960-এর দশকে সিদ্ধান্ত গ্রহণের 3টি আদর্শকে তুলে ধরেছিলেন। প্রথমটি হলো অপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ, নন প্রোগ্রামড ডিসিশন মেকিং, অর্থাৎ এর ভিত্তি বলা যেতে পারে যে দূরদর্শিতা, বিবেচনা, অন্তর্দৃষ্টি এবং এরকম যুক্তি বহির্ভূত কিছু বিষয় যেগুলো এই অপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ এর ক্ষেত্রে ভূমিকা পালন করে। দ্বিতীয়টি হলো বিশুদ্ধ ও সর্বাধিক যুক্তিসম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ, পিওর রেশনালিটি, অপটিমাল ডিসিশন মেকিং। এখানে প্রশাসক বা সিদ্ধান্ত গ্রহণকারী বা নীতি প্রণেতা সর্বাধিক যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করেন, যেটি একেবারেই বিশুদ্ধ। আর তৃতীয় আদর্শের কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে তৃপ্তিদায়ক সিদ্ধান্ত গ্রহণ, স্যাটিসফিক্সিং ডিসিশন মেকিং। অর্থাৎ এখানে প্রশাসক বা নীতি প্রণেতারা পরিবেশের উপর বিচার করে, সমস্যার উপর গুরুত্ব দিয়ে, তথ্যের পর্যাপ্তর উপর গুরুত্ব দিয়ে আর কি সর্বাধিক তৃপ্তিদায়ক, যেটা তাকে সন্তুষ্ট করছে, সর্বাধিক সন্তুষ্ট করছে, এরকম সিদ্ধান্ত গ্রহণ। তো এই রেশনাল পলিসি মেকিং প্রসেসের ক্ষেত্রে 3 ধরনের অ্যাক্টিভিটিসের কথা সাইমন বলেছেন। প্রথমটি হলো ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিস, এটি বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ইস্যু সম্পর্কে চিন্তা ভাবনা দেয়। দ্বিতীয়টি হলো ডিজাইন অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি আসলে এটি কর্মপদ্ধতিকে চিহ্নিত করা, তার ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং তার যথাসম্ভব উন্নয়ন করা। এবং 3 নম্বর অ্যাক্টিভিটিটা হলো চয়েস অ্যাক্টিভিটি, অর্থাৎ বিভিন্ন কর্মপদ্ধতির মধ্যে নির্দিষ্ট কর্মপদ্ধতিকে বেছে নেওয়া, সিলেক্টিং এ পার্টিকুলার কোর্স অফ অ্যাকশন ফ্রম দি অ্যাভেলেবল অপশনস। তো তোমরা বুঝতে পারছো যে বিভিন্নভাবে ওই একই কথা বারবার আসছে। মূল জায়গাটা আমি আবার বলে দিচ্ছি যে হারবার্ট সাইমনের মতে প্রশাসক বা সিদ্ধান্ত গ্রহণকারী তার পারিপার্শ্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করবেন, অর্থাৎ বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ইস্যু, বিভিন্ন দাবি দাওয়া, চাহিদা এগুলোকে পর্যবেক্ষণ করবেন। তারপর সেগুলো মেটানোর জন্য বা সেই সমস্যা দূর করার জন্য বিকল্প কার্যপদ্ধতি বা কর্মপদ্ধতির ফলাফল বিচার করবেন এবং যেটি সবচেয়ে তৃপ্তিদায়ক ও যুক্তিসঙ্গত বলে মনে হবে সেটিকে তিনি সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবেন। এবার আমরা যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ মডেলের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো যে চার্লস লিন্ডব্লুম তিনি এই হারবার্ট সাইমনের যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ মডেলের তীব্র বিরোধিতা করেছেন। তার মতে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ মডেলে ব্যক্তির বুদ্ধিমত্তা এবং তথ্যের উৎস সম্পর্কে যে অনুমান করা হয় তা সত্য নয় এবং সীমিত সময় ও সম্পদের দরুন যুক্তিসঙ্গত নীতি নির্ধারণ করা সব সময় সম্ভব নয়। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণে প্রাথমিক উপাদান হলো প্রাসঙ্গিক তথ্য, রিলেভেন্ট ইনফরমেশন। তো অর্থাৎ এটি বিভিন্ন চাহিদা, কি সুবিধা অসুবিধা বা চাওয়া পাওয়া, এই আপেক্ষিক জিনিসগুলোর উপর নির্ভর করে। তৃতীয়ত বলা যায় যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা অনুযায়ী প্রত্যাশা করা হয় যে নীতি গ্রহীতা সমস্ত বিষয়কে একই সঙ্গে বিবেচনায় রাখবেন, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বা বহুজাতিক রাষ্ট্র ব্যবস্থায় এর ফলে সমন্বয় সাধনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। চতুর্থত
বিভিন্ন সমস্যা, লক্ষ্য এবং প্রতিশ্রুতির মধ্যে থেকে একটি নির্দিষ্ট লক্ষ্য গ্রহণের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। পঞ্চমত আমরা বলবো যে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণের পথে একটা গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে যে ব্যক্তিগত চাহিদা, প্রতিশ্রুতি, দায়বদ্ধতা এগুলি। আবার ষষ্ঠত, এই মডেলের ক্ষেত্রে প্রশাসনিক এককের মধ্যে যে কাঠামোগত দুর্বলতা থাকে সেটা গুরুত্বপূর্ণ বাধা হয়ে দেখা দেয়। এবং সর্বশেষ সীমাবদ্ধতা হলো ব্যক্তিগত প্রশাসকের মনোভাব। যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তিগত প্রশাসকের মনোভাব এই যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে ক্ষুণ্ণ করতে পারে। তাই এই প্রশাসক কি করেন, সর্বোত্তম নয় বরং তৃপ্তিদায়ক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করেন। যাই হোক, এই সমস্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জননীতি গ্রহণে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ মডেলটি গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মডেল। এই মডেলটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যৌক্তিক এবং সর্বাধিক তৃপ্তিদায়ক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ডুইট ওয়াল্ডো হারবার্ট সাইমনের তত্ত্বকে জনপ্রশাসনের ক্ষেত্রে একদিকে বৈপ্লবিক এবং রক্ষণশীল বলে অভিহিত করেছেন। এই তত্ত্ব বৈপ্লবিক এই অর্থে যে এটা নীতি নির্ধারণের ক্ষেত্রে যুক্তিবাদিতাকে গ্রহণ করেছে এবং বৈজ্ঞানিক পদ্ধতির আলোকে প্রশাসনকে বিচার বিবেচনা করেছে। হারবার্ট সাইমনের এই বাউন্ডেড র্যাশনালিটি তথা সীমিত যৌক্তিকতার ভাবনা এবং সর্বাপেক্ষা তৃপ্তিদায়ক সিদ্ধান্ত স্যাটিসফিক্সিং সম্বন্ধে তার যে বক্তব্য, সেটা 1978 সালে তাকে নোবেল পুরস্কারে আর কি ভূষিত করেছে। তাহলে বুঝতে পারছো যে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ মডেল, বিশেষ করে হারবার্ট সাইমনের যে বাউন্ডেড র্যাশনালিটি ধারণা অর্থাৎ সীমিত যৌক্তিকতার যে ধারণা এবং যে সর্বাধিক তৃপ্তি দায়ক সিদ্ধান্ত গ্রহণের যে বিষয়টি, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটা পুরো বিশ্বে ব্যাপকভাবে আর কি প্রশাসনে তথা অ্যাডমিনিস্ট্রেশনে গৃহীত হয়েছে। যাই হোক, আলোচনা এখানে শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। রেফারেন্স হিসেবে তোমরা যারা বাংলা বই পড়তে চাও তারা ডক্টর সোমা ঘোষের জনপ্রশাসন তত্ত্ব ও প্রয়োগ, জনপ্রশাসন তত্ত্ব ও প্রয়োগ এই বইটি পড়তে পারো। আর যারা ইংরেজি বই পড়বে তারা পড়তে পারো পাবলিক পলিসি কনসেপ্ট, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। লেখক হচ্ছেন বিদ্যুৎ চক্রবর্তী এবং প্রকাশ চাঁদ। ধন্যবাদ সকলকে।